যখন কারো প্রতি গভীর ভালোবাসা এবং অদ্ভুত আকর্ষণ সৃষ্টি হয় তখন অনেক সময় মন অস্থির হয়ে যায়। বিশেষ করে যদি সে ভালোবাসা এমন কারো প্রতি হয় যিনি বয়সে অনেক বড় এবং পারিবারিক ঘনিষ্ঠ সম্পর্কে যুক্ত, তখন দ্বিধা আরও বেড়ে যায়। এমন অবস্থায় একজন লাজুক স্বভাবের ছেলের জন্য এই অনুভূতিগুলো বোঝা এবং এগিয়ে চলার উপায় খুঁজে পাওয়া সত্যিই চ্যালেঞ্জিং। আমার জীবনে এমনই একটি পরিস্থিতি এসেছিল যখন আমি অনুভব করলাম দুজন নারীর প্রতি আমার একসাথে গভীর টান। একদিকে আমার মামি, যিনি মাতৃসুলভ ব্যক্তিত্বের অধিকারী, এবং অন্যদিকে আমার খালা, যিনি প্রাণবন্ত এবং সদা হাস্যোজ্জ্বল। এদের প্রতি এই অনুভূতিগুলো আমাকে মানসিকভাবে দ্বিধাগ্রস্ত করেছিল। তবে সমস্যা এখানেই শেষ নয়। মামি এবং খালার মধ্যে কিছু ব্যক্তিগত মনোমালিন্য ছিল যা পরিস্থিতিকে আরও জটিল করেছিল। আমি একদিকে নিজের আবেগ সামলানোর চেষ্টা করছিলাম, অন্যদিকে এই দুই নারীর মধ্যে সমঝোতা আনার চেষ্টা চালাচ্ছিলাম। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কিভাবে একজন তরুণ নিজের আবেগকে সামলাবে এবং সঠিক সিদ্ধান্ত নেবে? এই জটিল পরিস্থিতি থেকে মুক্তি পেতে আমি কি করলাম তা নিয়েই আজকের এই গল্প। অনেকদিন ধরেই আমার মনের মধ্যে একটা দ্বিধা আর সংকোচ চলছিল, কিন্তু একদিন হঠাৎ করেই গল্পটা নতুন মোড় নিল। আমি ভাবতেও পারিনি যে ঘটনাগুলো এমনভাবে ঘটবে যা আমার জীবনে এক নতুন অধ্যায় তৈরি করবে। আমার মামি সেদিন দুপুরে আমাকে থামিয়ে দিল। সাধারণত সে খুব সহজ সরল এবং শান্ত স্বভাবের, তবে সেদিন সে প্রথমবার নিজেই কথা বলা শুরু করল। আমি ভীষণ লাজুক স্বভাবের কারণে আমি কখনো সাহস করে নিজের মনের কথা প্রকাশ করতে পারিনি, কিন্তু সেদিন মামি যেভাবে এগিয়ে এলো তা আমাকে অভিভূত করল। তার এই অপ্রত্যাশিত উদ্যোগ আমাকে এক অন্যরকম আত্মবিশ্বাস দিল। সেদিন বাড়িতে কেউ ছিল না, সবাই বাইরে গিয়েছিল বিয়ের কেনাকাটা করতে। বাড়িতে শুধু আমি আর মামি ছিলাম। কাজের মধ্যে ব্যস্ত থাকার সময় মামি ভেতরের ঘর থেকে আমাকে ডাকল, আরিয়ান, একটু আসো তো তাড়াতাড়ি। ঘরে ঢুকেই দেখলাম মামি আয়নার সামনে দাঁড়িয়ে। সে একটি শাড়ি গুছিয়ে পরার চেষ্টা করছিল। আমাকে বলল, এই শাড়িটা একটু ধরে রাখো তো, যেন মাটিতে না পড়ে। আমি পরে দেখি কেমন লাগে। তোমার কি মনে হয় এটা আমার জন্য ঠিক হবে? আমি হালকা দ্বিধায় ছিলাম, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে হাসতে লাগলাম। মামি সাধারণত ছোটখাটো গড়নের, প্রায় 4 ফুট 8 ইঞ্চি হবে। অনেকে তাকে নিয়ে মজাও করত, কিন্তু মামি কখনো এসব কথায় গুরুত্ব দিত না। বরং সে সবসময় হাসি খুশি থাকত। সেদিন আমাদের গল্পের শুরুটা এখান থেকেই হয়। মামি আমাকে তার নতুন শাড়ি পরার বিষয়ে মতামত জানতে চাইল। তার সেই সরল প্রশ্ন আর আচরণ আমাকে তার প্রতি আরও শ্রদ্ধা আর ভালোবাসায় ভরিয়ে তুলল। আমার মামি সবসময় হাসি খুশি আর দারুণ ব্যক্তিত্বের অধিকারী। বয়স প্রায় 36, কিন্তু এখনও তার মধ্যে এক অদ্ভুত আকর্ষণ রয়েছে। যদিও তিনি কোনো সৌন্দর্য প্রতিযোগিতার রানী নন, তবু তার সহজ সরল সৌন্দর্য আর ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করে। বিশেষ করে তার মনোমুগ্ধকর হাসি আর আচরণ সবসময় আমাকে আকর্ষণ করেছে। গত কয়েক মাস ধরে আমি খেয়াল করেছি মামির প্রতি আমার অনুভূতি আগের থেকে অনেকটাই বদলে গেছে। তার দিকে চেয়ে থাকার কোনো সুযোগই আমি হাতছাড়া করি না। আজ সকালে যখন তিনি আমাকে ঘুম থেকে জাগাতে এলেন, আমি আধো ঘুমেছিলাম। তিনি আমার কাঁধে আলতো করে হাত রাখলেন এবং বললেন, উঠে পড়ো, অনেক দেরি হয়ে গেছে। তার গলায় এক ধরনের কোমল সুর ছিল। আমি ধীরে ধীরে উঠে বসলাম এবং লক্ষ্য করলাম তিনি আমার দিকে তাকিয়ে এক চিলতে হাসি দিচ্ছেন। তারপর তিনি চাদরের কোণা ধরে বললেন, এই চাদরটা একটু ভাঁজ করতে হবে, তোমার সাহায্য লাগবে। আমি তার কথা শুনে কিছুটা লজ্জায় পড়ে গেলাম। তার এই মৃদু আচরণ আমাকে বিব্রত করেছিল, কারণ আমি বুঝতে পারছিলাম আমার মনের গোপন ভাবনা তার চোখ এড়াচ্ছে না। তবে তার সেই সহজ সরল ব্যবহারে আমি আবার শান্ত হলাম। আমার মনে পড়ে ছোটবেলায় মামি আমাকে অনেক আদর করতেন। সেই সময় এসব আচরণ ছিল খুবই স্বাভাবিক, কিন্তু এখন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমি তার প্রতি অন্যরকম অনুভব করতে শুরু করেছি। এটা আমার জন্য কিছুটা অস্বস্তিকর, কিন্তু একই সঙ্গে আকর্ষণীয়। সেদিন তিনি যখন চাদরটা ভাঁজ করছিলেন, হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, তোমার কি হলো? এত লাজুক কেন? তুমি তো ছোটবেলাতেও এমনই ছিলে, কিন্তু এখন একটু বদলানো উচিত। আমি কোনো উত্তর দিতে পারলাম না, বরং চোখ নামিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। তারপর হঠাৎ তিনি আমার গালের দিকে হাত বাড়িয়ে মৃদু হাসলেন এবং বললেন, তুমি একদম ছোটবেলার মতোই রয়ে গেলে। তবে একটা জিনিস বলি, এই লাজুক স্বভাব দিয়ে কিছু হবে না। আমি লজ্জায় আরও কুঁকড়ে গেলাম। তবে তার এই মিষ্টি উপদেশ আমার মনে গভীর ছাপ ফেলল।
এই ঘটনাগুলোই আমাদের গল্পের এক নতুন দিগন্ত খুলে দিল। আমার অনুভূতিগুলো হয়তো তাকে বুঝিয়ে দিতে পারিনি, কিন্তু তার আচরণ আমার প্রতি এক ধরনের অদৃশ্য মমত্ববোধ তৈরি করেছিল। সেই দিনটি আমার জন্য একটি বিশেষ স্মৃতি হয়ে থাকবে। সকালের কথা বলতে গেলে মামি আমার দিকে হাসি মুখে তাকিয়ে বলল, তুমি এমন লাজুক কেন? কি ব্যাপার, আজ সকাল থেকেই তোমার কিছুটা অন্যরকম লাগছে। আমি কিছু বলতে পারলাম না, শুধুমাত্র তার দিকে চেয়ে রইলাম। তখন মামি আমার হাত আলতো করে ধরলেন এবং বললেন, তুমি কিছু বলতে চাও, তাই না? কিন্তু সাহস পাচ্ছ না। ঠিক আছে, আমি বলি। তোমার চোখে আমি অনেক কিছু পড়তে পারি। 3 মাস আগে যখন তুমি আমাদের বাড়িতে এসেছিলে, তখন থেকেই আমি কিছু টের পেয়েছি। আমি একটু ঘাবড়ে গেলাম এবং বললাম, মামি, আমি আসলে ভেবেছিলাম যে যদি তোমার খারাপ লাগে। তুমি তো ছোটবেলা থেকে আমাকে এত ভালোবাসো। আমি কখনো ভাবতেও পারিনি যে তোমার সম্পর্কে এমন কিছু ভাবতে পারি। মামি হেসে বললেন, তোমার এই লাজুক ভাবটাই তো তোমাকে আরও বেশি মিষ্টি করে তোলে। আমি জানি তোমার মনে কি চলছে। তখন আমি লজ্জায় আরও কুঁকড়ে গেলাম। মামি বললেন, তোমার ভাবনায় কোনো ভুল নেই। আমরা সবাই মানুষ, আমাদের ভাবনাও স্বাভাবিক। কিন্তু তোমার এই ভাবনাগুলো যদি সঠিক পথে পরিচালিত হয়, তবেই সেটা জীবনের জন্য ভালো হবে। তারপর তিনি বললেন, তুমি কি জানো, ছোটবেলায় যখন আমি বিয়ে করলাম, তখন তোমাকে দেখে মনে হতো তুমি কতটা মিষ্টি একটা ছেলে। এখন তুমি বড় হয়েছ, কিন্তু তোমার সেই মিষ্টি ভাবটা রয়ে গেছে। আমি সাহস করে বললাম, মামি, আমি সত্যি বলতে চাই, তুমি আমার জন্য অনেক স্পেশাল। আমি জানি এটা বলতে একটু দেরি হয়ে গেল, কিন্তু তোমার সামনে বলতে সাহস পাইনি। মামি একটুখানি হেসে বললেন, তোমার এই সাহসই তোমাকে আরও বড় করবে। জীবনে অনেক কঠিন পরিস্থিতি আসবে, কিন্তু নিজের মনের কথা বলতে কখনো দ্বিধা করো না। এরপর মামি উঠে গিয়ে দরজাটা বন্ধ করে দিলেন এবং বললেন, তুমি তো খুব ভালো ছেলে, তোমার মতো মানুষের জীবনে সবসময় ভালো কিছুই হবে। তার সেই কথাগুলো আমার মনে গভীরভাবে দাগ কেটে গেল। সকালের ঘটনা। মামি হালকা হাসি মুখে আমার দিকে তাকিয়ে বলল, তুমি এমন লাজুক কেন? তোমার এই মিষ্টি ভাবটাই আমাকে মুগ্ধ করে। আমি কিছু বলতে পারলাম না, শুধু তার কথা শুনে লজ্জায় চোখ নামিয়ে নিলাম। মামি হেসে বলল, তোমার কিছু বলার আছে, তাই না? বলো, আমি শুনছি। আমি সাহস করে বললাম, মামি, তোমার সাথে এমনভাবে কথা বলা আমার পক্ষে খুব কঠিন। আমি ছোটবেলা থেকে তোমাকে খুব পছন্দ করি, কিন্তু আজকাল আমার মনে হয় আমার অনুভূতিগুলো বদলে গেছে। মামি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে মিষ্টি গলায় বলল, তোমার মনের কথা শুনতে আমারও ভালো লাগছে। এরপর মামি বলল, তুমি তো এখন অনেক বড় হয়ে গেছ। আমি জানি ছোটবেলায় আমি তোমার জন্য কতটা গুরুত্ব রাখতাম, কিন্তু এখন তোমার সেই অনুভূতির বদল আমাকে অবাক করছে না। আমি তার কথাগুলো শুনে ধীরে ধীরে আমার লজ্জা কাটিয়ে উঠছিলাম। ঠিক সেই মুহূর্তে দরজার ঘণ্টি বেজে উঠল। মামি একটু বিচলিত হয়ে বলল, আরিয়ান, তো একটু দেখে আয়, কে এসেছে। আমি ততক্ষণে ঘরটা ঠিক করি। আমি দরজা খুলতে গেলাম। দরজার বাইরে ছিলেন পায়েল খালা। তিনি ঘরে ঢুকে বললেন, তোমার এত সময় লাগলো দরজা খুলতে? শরীর খারাপ নাকি? আমি হেসে বললাম, না খালা, একটু কাজ করছিলাম, তাই দেরি হয়ে গেছে। খালা চোখ ছোট করে আমাকে দেখলেন এবং বললেন, তোমার প্রিয়া মামি কোথায়? আমি বললাম, মামি তো ঘরের ভেতর আছে। ডেকে দিই? খালা একটু বিরক্তির সুরে বললেন, থাক, ডাকতে হবে না। খালা ঘরে ঢুকে মামির প্রতি নজর দিলেন। তাদের সম্পর্কের টানাপোড়েন সম্পর্কে সবারই জানা ছিল। যখনই তারা একসঙ্গে থাকতেন, তখনই তাদের মধ্যে ছোটখাটো তর্কবিতর্ক লেগেই থাকত। আজও তার ব্যতিক্রম হল না। খালা এবং মামির মধ্যে পার্থক্য ছিল চোখে পড়ার মতো। মামি ছিলেন স্নিগ্ধ ও হাসি খুশি স্বভাবের, আর খালা ছিলেন কিছুটা রাগী ও গম্ভীর। তাদের দুজনের ব্যক্তিত্ব একেবারে আলাদা। খালা ঘরের দিকে এগিয়ে গেলেন। আমি তখন নিজের মন শান্ত করার চেষ্টা করছিলাম। মামির সাথে হওয়া কথোপকথন আমার মনকে অনেকটা হালকা করে দিয়েছিল। আমাদের বাড়িতে আসা যাওয়ার মধ্যে মামি এবং খালা দুজনই ছিলেন। মামি সবসময় হাসি খুশি আর প্রাণবন্ত, খালা বরাবরই একটু গম্ভীর এবং শৃঙ্খলাপ্রিয়। দুইজনের স্বভাব সম্পূর্ণ বিপরীত। মামির হাসি আর মায়া যেন সবার মন জয় করে নিত। অন্যদিকে খালার ব্যক্তিত্ব ছিল দৃঢ় এবং কঠোর। খালা 5 ফুট 8 ইঞ্চি লম্বা, গায়ের রং শ্যামলা হলেও অনেক আকর্ষণীয়। তার চেহারায় ছিল এক ধরনের দৃঢ়তা, যা তাকে অন্যদের থেকে আলাদা করত। ছোটবেলায় খালার শাসন আর বকাঝকার জন্য তার থেকে একটু ভয় পেতাম,
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার সেই কঠোরতার মধ্যেও মমত্ববোধ খুঁজে পেয়েছিলাম। একদিন খালা আমাদের বাড়িতে এলেন এবং ঘরের ভেতরে ঢুকে আমার বিছানায় বসে পড়লেন। তিনি হালকা হেসে বললেন, আজ খুব ক্লান্ত লাগছে, একটু বিশ্রাম নেব, এই বলে খালা শুয়ে পড়লেন। আমি পাশের চেয়ারে বসে পড়তে শুরু করলাম। তবে মনোযোগ ছিল না। বারবার খালার দিকে চোখ চলে যাচ্ছিল। কিছুক্ষণ পর মামি বাইরে এসে আমাকে ইশারায় ডেকে নিলেন। তিনি মুচকি হেসে বললেন, আমি এখন বাইরে যাচ্ছি। তোমার খালা এসে সব মজা নষ্ট করে দিল। আজ তোমার সঙ্গে অনেকক্ষণ গল্প করব ভেবেছিলাম। মামি হালকা হাসি দিয়ে বললেন, আর শোনো, তোমার খালার সঙ্গে কিন্তু ভালোভাবে থেকো, কোনো ঝামেলা করবে না। আমি মামির কথা শুনে একটু হাসলাম। তিনি আবার বললেন, তুমি তো খুব লাজুক। তবে দেখো, জীবনে নিজের কথা বলতে শিখতে হবে। আর আজ রাতে ফিরে এসে তোমার সঙ্গে বসে গল্প করব অনেক। এই বলে মামি চলে গেলেন। ঘরে ফিরে এসে আমি দেখলাম খালা গভীর ঘুমে মগ্ন। তার শান্ত চেহারা দেখে আমার মনে হলো, কঠোরতার আড়ালে তার মনের গভীরতায় হয়তো অনেক কোমলতা লুকিয়ে আছে। এক দুপুরে বাড়িতে মা ও মামি কাজে ব্যস্ত, আমি বসার ঘরে বসে টিভি দেখছিলাম। টিভির সামনে বসে কখন যেন ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে খালার ডাক শুনে উঠে গেলাম। ঘুম থেকে ওঠার পর ভেতরে গিয়ে দেখি, খালা আমার বিছানার নিচ থেকে একটি বই বের করেছেন। বইটি এমন একটি বিষয়ের উপর ছিল যা আমার পড়া উচিত ছিল না। খালা বইটি উল্টেপাল্টে দেখছিলেন, আর তার মুখে ছিল এক ধরনের কঠোর অভিব্যক্তি। তোমার কাছে এই বইটা কেন? খালা হঠাৎ জিজ্ঞেস করলেন। তার কণ্ঠে মিশে ছিল রাগ এবং কৌতূহলের মিশ্রণ। আমি একেবারে ভ্যাবাচ্চাকা খেয়ে গেলাম। ছোটবেলায় খালার রাগ দেখেছি, তবে আজ যেন পরিস্থিতি অন্যরকম। সবাই তো বই পড়ে, আমি মাথা নিচু করে বললাম। খালা আমার দিকে তাকালেন এবং বইটি বন্ধ করে বললেন, তোমার বয়সটা বোঝা উচিত। তুমি এখন যা করছো তা ভবিষ্যতে সমস্যায় ফেলতে পারে। তারপর খালা বইটি রেখে হালকা হেসে বললেন, তুমি কি জানো, ছোটবেলায় যখন তুমি আমার কাছে আসতে আমি তোমার জন্য কত কিছু করতাম। কিন্তু এখন তুমি বড় হয়েছ, তাই নিজের কাজের দায়িত্ব নিতে হবে। এই কথা বলেই খালা আমাকে পিঠে একটা হালকা চাপড় দিলেন। তার মধ্যে কোনো কঠোরতা ছিল না, বরং ছিল স্নেহের প্রকাশ। আমি লজ্জায় মাথা নিচু করলাম। তিনি আবার বললেন, তোমার মামি আজ সকালে যা বলছিল তার মানে এখন বুঝতে পারছি। বড় হওয়া মানে শুধু বয়স বাড়া নয়, নিজের আচরণও বড় হওয়া দরকার। আমি কিছু বলতে পারলাম না। তার কথা শোনার পর মনে হলো, তিনি আমাকে শুধু বকাঝকা করেননি, বরং ভবিষ্যতের সঠিক পথে চলার পরামর্শ দিয়েছেন। এই মুহূর্তে তার রাগ কমে গিয়ে মমতা ফুটে উঠল। আমি ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলাম, মনে মনে ভাবলাম, জীবনের অনেক জিনিসই শিখতে হবে। আমি ঘরে বসে একটা বই পড়ছিলাম। হঠাৎ খালা এসে দরজার পাশে দাঁড়ালেন। তার চোখে ছিল রাগ এবং মুখে ছিল এক ধরনের কঠোর অভিব্যক্তি। তিনি আমাকে ডাকলেন, এই, এখানে আসো। আমি একটু ঘাবড়ে গিয়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম। তোমার ওই বইটা কি নিয়ে? এত লুকানোর কি আছে? খালা আমার দিকে তাকিয়ে কঠিন গলায় প্রশ্ন করলেন। আমি ভয়ে থমকে দাঁড়িয়ে রইলাম। ছোটবেলায় খালার রাগ দেখেছি, কিন্তু আজ যেন পরিস্থিতি ভিন্ন। কি বলতে চাইছো খালা? আমি শান্ত গলায় বললাম, তোমার মুখ দেখলেই বোঝা যাচ্ছে কিছু একটা গড়বড় আছে। সবকিছু খুলে বলো, নইলে কিন্তু আমি সত্যিটা বের করেই ছাড়ব। খালা আমার কান ধরে মৃদু টান দিয়ে বললেন। আমি মাথা নিচু করে বললাম, আমি কিছু করিনি খালা। কিন্তু খালা বুঝতে পারলেন যে আমি কিছু একটা লুকাচ্ছি। তিনি বললেন, তোমার মামি তো তোমার খুব খেয়াল রাখে, অথচ তুমি এইসব আজব জিনিস নিয়ে সময় নষ্ট করছো। তার কণ্ঠে ছিল হতাশা আর চোখে ছিল রাগের ছাপ। আমি আস্তে আস্তে বললাম, খালা, আমি দোষ করতে চাইনি। খালা একটু নরম সুরে বললেন, তোমাকে বুঝতে হবে, আমরা বড়রা তোমাদের ভালো চায়। মামি তোমাকে ছোটবেলা থেকে কত ভালোবাসে, আর তুমি এসব করছো। তোমার দায়িত্ব হলো সঠিক পথে চলা। তার কথায় আমার ভেতরে এক ধরনের অপরাধবোধ কাজ করল। আমি মৃদু স্বরে বললাম, খালা, আমি আর কখনো এমন কিছু করব না। খালা আমার মাথায় হাত রেখে বললেন, এই হলো কথা। কিন্তু ভবিষ্যতে এমন কিছু করো না যা তোমার বা তোমার পরিবারের সম্মানের ক্ষতি করতে পারে। আমি লজ্জিত হয়ে তার কথা শুনলাম। খালার কঠোর কথার মাঝেও তার ভালোবাসা প্রকাশ পেয়েছিল। আমি খালার দিকে তাকিয়ে খুব মৃদু গলায় বললাম, তুমি সত্যিই খুব ভালো খালা। আমার সবকিছুর খেয়াল রাখো। খালা অবাক হয়ে বললেন, খেয়াল রাখা মানে কি? এসব কথা বলা, এসব তোমার মাথায় কেন আসে? আমি একটু লজ্জিত হয়ে বললাম, খালা, ছোটবেলায় তুমি আমাকে অনেক বকতে আর মাঝে মাঝে মারতে।
কিন্তু তারপরও তোমার আদরটা সবসময় আলাদা ছিল। সেই জন্যই তুমি আমাকে অনেক পছন্দের। খালা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, তোমার মামিকে কেন এত পছন্দ করো? সে তো ফর্সা, সুন্দর, আর আমি তো কালো, সাধারণ। তাহলে? আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, তুমি কালো নও খালা। তোমার গায়ের রং তো সুন্দর, আর তোমার চুল, তোমার হাসি, সবই আমার খুব ভালো লাগে। খালা হেসে বললেন, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি বড় হয়ে গেছ, কিন্তু আমার কাছে তো তুমিই সেই ছোট্ট ছেলেটা। তার চোখে একটা মমতার আভা ছিল। আমি বললাম, খালা, তোমাকে আর মামিকে আমি খুব পছন্দ করি। তোমরা দুজনই আমাদের বাড়ির প্রাণ। খালা বললেন, তাহলে ভালো করে পড়াশোনা করো আর বড় হয়ে আমাদের গর্বিত করো। আর এসব আজব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। আমি মাথা নিচু করে বললাম, ঠিক আছে খালা। 000। আমি তখন তাকিয়ে আছি। খালা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তারপর তিনি হঠাৎ আমার কাছে এলেন এবং বললেন, তুমি তো অনেক বড় হয়ে গেছ। 10 মিনিটের মধ্যেই তিনি উঠে দাঁড়ালেন, কিন্তু কিছু না বলেই বাইরে চলে গেলেন। আমি তখন দরজার হালকা শব্দ শুনতে পাই। কিছুক্ষণ পরে খালা ফিরে এলেন এবং বেডরুমের দরজা বন্ধ করে দিলেন। তিনি কাছে এসে শান্ত গলায় বললেন, আজ কেউ আসবে না? আমি কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, সত্যিই কেউ আসছে না? তিনি দৃঢ়ভাবে বললেন, না, রাত পর্যন্ত কেউ আসবে না। তার কথা শুনে আমিও চুপ করে রইলাম। তিনি হালকা হেসে বললেন, আরিয়ান, তুই খুব ভালো ছেলে, কিন্তু আমি তোকে নিয়ে এত কিছু জানতাম না। যদি আগে জানতাম তাহলে। তারপর তিনি একটু থেমে বললেন, এখন উঠে দাঁড়া, আমাকে একটু সাহায্য করো। আর মামিদের কাছে বারবার যাস না। আমি আছি তো। যখনই তোর কোনো দরকার হবে সোজা আমার কাছে আসিস। আবার মামির সঙ্গে সময় কাটাতে যেতে আমি 3 দিন লাগালাম। তারপর একদিন মামি আমাকে বাড়ির মধ্যে ইশারায় ডাকলেন। তখন কিছু করার দরকার পড়ল না, মামি সবকিছু ঠিকঠাক করে নিয়েছিলেন। পরদিন সকালে সবাই মন্দিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আমি তখনও ঘুমাচ্ছিলাম। মামি মাকে বললেন, তুমি আগে যাও, আমি একটু পরে আসছি। তিনি কিছু কাপড় ঠিক করার জন্য আমার ঘরে এলেন। স্নানের পর তিনি তাজা লাগছিলেন এবং হাতে শাড়ি নিয়ে দরজা বন্ধ করলেন। তারপর তিনি আমার চাদর সরিয়ে বললেন, তুই এখনো ঘুমাচ্ছিস? সকাল হয়ে গেছে, ওঠ, তোকে দেখে বেশ ভালো লাগছে। আমি কিছুটা অস্বস্তি নিয়ে উঠে বসলাম। তিনি হালকা হেসে বললেন, কাল রাতে তুই ভালো ঘুমিয়েছিস তো? আমি একটু অস্বস্তি অনুভব করছিলাম। তারপর তিনি বললেন, এই কাপড়গুলো মনে করে ধুয়ে নিস, না হলে হয়তো কেউ ব্যবহার করে ফেলবে। কিছুক্ষণের মধ্যেই তিনি বেরিয়ে গেলেন। সেদিন পুরোটা সময় আমার মন বেশ অস্থির ছিল। তবে পরের দিন সকালে শুনলাম মামি শহরে মামার সঙ্গে কোনো কাজের কারণে গেছেন। তারা সেখানে 2 দিন থাকবে। 2 দিন ধরে মামিকে দেখতে পাচ্ছিলাম না। মনের ভেতর এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। মামি কোথায় গেলেন তা জানার জন্য বারবার খুঁজছিলাম। অবশেষে দুপুরে মামি কাজ থেকে ফিরে এলেন। দুপুরের খাবারের সময় তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। সেই হাসির মধ্যে যেন লুকিয়েছিল একরাশ রহস্য। খাবার শেষে মামি আমাকে ইশারা করে ডেকে বললেন, তোর মাকে বলে দে আমি সন্ধ্যাবেলা বাইরে যাব। তুইও যেন একটা অজুহাত দিয়ে চলে আসিস। মামি যা বললেন তাতে আমার মন আনন্দে ভরে উঠল। তার কথার অর্থ ছিল স্পষ্ট, কিন্তু কেন? কি কারণে মামি আমাকে নিয়ে যেতে চাইছেন? সন্ধ্যার সময় মামি বের হয়ে যাওয়ার পর আমি মাকে বললাম, আমি বন্ধুর বাড়ি যাচ্ছি, রাতের আগেই ফিরে আসব। মামি আগে থেকে একটি গাড়ি ঠিক করে রেখেছিলেন। মামি আমাকে তাদের বাড়ি নিয়ে গেলেন। সেখানে পৌঁছানোর পর আমি দেখলাম ঘরে কেউ নেই। মামা কাজের জন্য বাইরে ছিলেন আর তাদের মেয়ে অন্য শহরে পড়াশোনা করছে। মামি আমাকে বললেন, তুই আরাম করে বিশ্রাম নে, কয়েক ঘন্টার মধ্যে তুই ফিরে যাবি। মামি আমার দিকে যেভাবে তাকাচ্ছিলেন তাতে বোঝা যাচ্ছিল যে আজকের পরিকল্পনাটি খুব গোপনীয়। এই পুরো সময়টা যেন এক রহস্যে মোড়া ছিল। ঘরে থাকার সময়টুকুতে মামি সবসময় নিশ্চিত করছিলেন যেন কারো সন্দেহ না হয়। বাড়ি ফিরেই মামি দরজা বন্ধ করলেন এবং হাসি মুখে বললেন, কি রে, এত তাড়াহুড়ো কেন? আমি তো পালাচ্ছি না। এরপর তিনি চায়ের জন্য রান্নাঘরের দিকে চলে গেলেন। মামি ফিরে এসে বললেন, দেখি 2 দিন ধরে তোকে দেখিনি, ভাবলাম তুই ভুলে গেছিস। তুই তো আসবি না, আমাকেই তোকে ডেকে আনতে হলো। আমি হেসে বললাম, কি করব বলুন। ওদিকে পায়েল খালা এসেছিলেন, সবকিছুর উপর নজর রাখছিলেন। মামি একটু চিন্তিত মুখে বললেন, ও বুঝি।
কিছু জানে নাকি আমাদের ব্যাপারে? আমি অন্যদিকে কথাটা ঘোরানোর চেষ্টা করলাম, কিন্তু মামি আমার মনের ভাব ঠিকই বুঝে ফেললেন। অবশেষে আমাকে সত্যি কথাটা বলতে হলো। মামি গভীর চিন্তায় পড়ে গেলেন। ওই পায়েল তো সব সময়ই একটা না একটা কথা নিয়ে লেগে থাকে, তার ছেলের সঙ্গে তুলনা করে জলে পুড়ে মরে। এরপর মামি একটু মজা করেই বললেন, তুই কি জানিস, সেদিন আমি বাইরে গেলে ও তোকে বকাচকা করেছে। ঠিক বলো, কিছু বলেছিল নাকি? আমি মাথা নাড়লাম, কিন্তু মামি কিছুতেই বিশ্বাস করলেন না। তিনি বারবার জিজ্ঞেস করতে থাকলেন, সত্যি করে বলো, মিথ্যে বললে কিন্তু আর কথা বলবো না। শেষে আমি স্বীকার করলাম। মামি একটু রেগে গেলেন, বদমাস ছেলে, 2 দিনে 2 বার তোকে বকাচকা করেছে। কি দরকার ছিল পায়েলকে এসব বলার? আমি বললাম, মামি আমি তো কিছু করিনি। উল্টে উনি আমাকে দোষারোপ করছিলেন, বলছিলেন তোমার মামি তো এত সুন্দরী, আমি তার সামনে কিছুই না। উনি তো সবসময় আমাকে এড়িয়ে চলেন। এই কথা শুনে মামি হেসে ফেললেন, তার চোখে মুখে হাসির ঝিলিক ছিল। বললেন, ওরে বাবা, এত বড় কথাও বলেছে। এখন দেখ আমি কি করি। পায়েল খালার সঙ্গে এই তুলনা নিয়ে আরেকদিন কথা বলতেই হবে। ঘর জুড়ে হাসির রেশ ছড়িয়ে পড়ল। মামি যেন পুরো বিষয়টাকে নিজের মতো করে সামলে নিলেন। গল্পটি এক অন্যরকম রোমাঞ্চ নিয়ে শেষ হল। মামি কিছুক্ষণ চুপচাপ রইলেন, তারপর মৃদু হেসে বললেন, কি বলবো রে, আমি তো কখনো কিছু বলিনি। ওরাই সবসময় ঝগড়া করতে আসে, তবে মানুষ হিসেবে খারাপ নয়। এই বলে মামি উঠে গেলেন। বললেন, এক কাজ করি, তোর জন্য কফি বানাই। তুই তো দেখি অনেক ক্লান্ত, সময়ও আছে 3 ঘন্টার মতো। আমি হাসতে হাসতে বললাম, মামি যদি বলো, আমি 2-4 ঘন্টাও তোমার পাশে থাকতে রাজি। মামি আমার কথা শুনে হাসলেন এবং ভালোবেসে আমার পিঠে চাপড়ে দিলেন। তারপর তিনি কফি বানাতে গেলেন। এদিকে আমি বই বের করে দেখতে লাগলাম। মামি ফিরে এসে কফি খেতে খেতে বললেন, কি রে, এটা কোনো বই? তোর কাছে এমন সব বই আসে কিভাবে? আমি হেসে বললাম, মামি আগে কখনো দেখনি নাকি? মামি বললেন, না রে, এমন বই তো কখনো দেখিনি। কলেজে 2-1টা সাধারণ বই দেখেছি, কিন্তু এরকম নয়। আমি একটু মজা করেই বললাম, মামি একটা কথা বলি, রাগ করবে না তো? আর মারবেও না? তোমার আমার কসম। মামি চোখে কৌতূহল নিয়ে বললেন, বলে ফেলো রে। আমি কিছুতেই রাগ করব না। আমি একটু লজ্জা পেয়ে ধীরে ধীরে বললাম, মামি তোমাকে আর খালাকে নিয়ে মাঝে মাঝে স্বপ্ন দেখি, খুব অদ্ভুত সব স্বপ্ন। এই কথা শুনে মামি অবাক হয়ে আমার দিকে তাকালেন, তারপর বললেন, কি সব বোকামি কথা বলছিস? লজ্জা করে না তোর? দাঁড়া, তোকে আমি ঠিক করছি। এটা বলেই মামি আমার কান মুচড়ে দিলেন। আমি কষ্টে চিৎকার করে বললাম, মামি প্লিজ, আমি তো তোমার কসম খেয়েছিলাম। মামি হেসে বললেন, কি বোকা ছেলে রে তুই। এরপর তিনি বইগুলো হাতড়াতে লাগলেন। বই দেখতে দেখতে তার মুখে আবার সেই মিষ্টি হাসি ফুটে উঠল। আরিয়ান সেই দিন রাগ এবং লজ্জায় লাল হয়ে গিয়েছিল। মামি হেসে বলল, ঠিক আছে, এখন যাও। বিয়ের অনুষ্ঠানের ভিড় মিটে গেলে দেখা করো, তখন দেখি কেমন করে সব ম্যানেজ করো। সেই রাতের অনুষ্ঠানে অনেকেই ছিল, কিন্তু আরিয়ান খেয়াল করল যে মামি এবং তার খালা কোথাও দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পর সে দেখে তারা দুজন এক পাশে দাঁড়িয়ে গল্প করছে। মামি বেশ কিছু বলছিল, কিন্তু খালা তার কথা মন দিয়ে শুনছিল। আরিয়ান ভাবল, এটা তো বেশ অদ্ভুত ব্যাপার। পরদিন সকালে আরিয়ান আবার মামির সঙ্গে কিছু সময় কাটানোর সুযোগ পায়। তখন সে তার মনের কথা খুলে বলে। মামি মুচকি হেসে বলল, তুমি সত্যি কি আমার প্রেমে পড়েছ, নাকি আমাকে দেখলেই তোমার মাথা গরম হয়ে যায়? আরিয়ান লজ্জা পেয়ে বলল, না, আসলে খালা বলেছিলেন তুমি এখনো অনেক সুন্দরী, এই বয়সেও বিয়ে করলে ঠিক মানাবে। মামি তখন আরিয়ানকে অবাক হয়ে তাকিয়ে বলল, তোমার খালা বলেছে? আমি তো ভাবছিলাম সে আমার চেয়ে সুন্দর, কিন্তু তার আমার উপর এত রাগ কেন, সেটা বুঝতে পারি না। আরিয়ান উত্তরে বলল, আমি খালাকে বলেছিলাম তুমি তার উপর রাগ করো না, আর খালা বলেছিল সে বুঝতে পারে না তুমি কেন তার উপর রাগ করো। মামি তখন একটু চুপ করে থাকল, পরে হেসে বলল, ঠিক আছে, দেখা যাক সামনে কি হয়। সেই রাত থেকে খালা এবং মামির মধ্যে আর কোনো ঝগড়া হয়নি। তারা একসঙ্গে হাসি খুশি গল্প করতে শুরু করল। এমনকি একদিন আরিয়ান দেখে তারা একসঙ্গে কোনো কৌতুকে উচ্চস্বরে হাসছে। এরপর দিন ছিল রিসেপশন।
সবাই প্রস্তুতি নিয়ে চলে গিয়েছিল, শুধু বাড়িতে ছিল আরিয়ান, মামি এবং খালা। মামি একটি গহনার হুক আটকে দিতে পারছিল না। সে আরিয়ানকে ডেকে বলল, এই আরিয়ান, একটু আসো তো, এই হুকটা আটকে দাও। খালা তখন নিজের চুল ঠিক করছিল, তাই ভেতরে চলে গেল। আরিয়ানও যেতে চেয়েছিল, কিন্তু থেমে গেল। দরজার ফাঁক দিয়ে সে দেখতে লাগল মামি পুরো সাজগোজ করে দাঁড়িয়ে আছে। সন্ধ্যার আয়োজন চলছিল, আর মামির গলার নেকলেসের হুক আটকে দিতে সমস্যা হচ্ছিল। সে বলল পায়েল খালাকে, একটু দেখো তো, হুকটা আটকে দিচ্ছি না। খালা এসে বলল, আচ্ছা দাও, আমি দেখছি। কিন্তু হুকটা বেশ ঢিলা ছিল। খালা আশেপাশে কিছু একটা খুঁজে দেখতে লাগল। কিছু না পেয়ে শেষ পর্যন্ত সে দাঁত দিয়ে হুকটা ঠিক করল। মামির চোখে কৃতজ্ঞতার ঝিলিক ফুটে উঠল। খালার এমন আচরণে মামি একটু চমকে গেলেও নিজেকে সামলে নিয়ে সোজা হয়ে দাঁড়াল। শেষে হুকটা ঠিক হয়ে গেল। মামি মুচকি হেসে বলল, পায়েল, একটা কথা বলি, রাগ করো না। তোমার এই শাড়িতে তুমি সত্যিই দারুণ লাগছ। পায়েল খালা একটু লজ্জা পেয়ে বলল, ধন্যবাদ, কিন্তু তোমার সাজও কম সুন্দর নয়। আজ কি তুমি লাল শাড়িটা পরবে? প্রিয়া মামি বলল, ভাবছিলাম লালটা পরব, কিন্তু তোমার পরামর্শে সবুজ শাড়িটা পরে নিলাম। তুমি বলেছিলে এটা পরলে ভালো লাগবে। খালা মাথা নেড়ে বলল, ঠিক বলেছ, সবুজটা তোমার খুব মানিয়েছে। কিছুক্ষণ তারা গল্প করল। এরপর মামি বাইরে বেরিয়ে গেল, আর খালা অন্য ঘরে তৈরি হতে চলে গেল। কিছুক্ষণ পরে মামি ডেকে বলল, পায়েল, একটু এসো তো, একটা সমস্যা হয়েছে। খালা যখন ঘরে ঢুকল, মামি তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শাড়ি ঠিক করছিল। সে বলল, আমার ওজন একটু বেড়ে গেছে মনে হচ্ছে, এই শাড়িটা একটু টাইট লাগছে। খালা বলল, আরেকটা শাড়ি পরে নাও, যদি আরামদায়ক লাগে। মামি মুচকি হেসে বলল, না, এটা পরেই থাকি। তুমি ঠিক করে দাও। খালা একটু ঝুঁকে শাড়িটা ঠিক করে দিল। তারপর বলল, তোমাকে এটা দারুণ মানিয়েছে, সবাই তোমার দিকে তাকাবে। মামি হেসে বলল, তাহলে আর কিছু ভাবার দরকার নেই। সেদিনের আয়োজন ভালোভাবেই শেষ হলো। তাদের কথোপকথন আর খুনসুটি সন্ধ্যাকে আরও সুন্দর করে তুলেছিল। হালকা হাসির শব্দ শুনতে পেলাম, কিন্তু আর কিছু না। মিনিট পেরিয়ে গেল, আমি ভাবছিলাম ভেতরে কি হচ্ছে। প্রায় ২০ মিনিট পরে আমি বললাম, মামি, খালা, দেরি হয়ে যাচ্ছে, মা আমাকে বকবে। ভেতর থেকে মামি বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা আসছি। কিছুক্ষণ পর দরজা খুলল এবং তারা দুজন বেরিয়ে এলো। তাদের মুখে এক ধরনের রহস্যময় হাসি ছিল। আজ খালাকে দেখতেও অসাধারণ লাগছিল। তারা দুজন এত সুন্দর লাগছিল যে আমি মুগ্ধ হয়ে গেলাম। তারা আমার দিকে তাকিয়ে হেসে বলল, এইভাবে তাকিয়ে আছো কেন? আগে কখনো আমাদের দেখনি নাকি? মামি হেসে বলল, ছাড়ো পায়েল, আরিয়ান তো আজ পুরো বিভোর হয়ে গেছে আমাদের দেখে। খালা বলল, দেখো আরিয়ান, লোকজন আজ ভাববে আসল অতিথি কে আর তুমি কার দিকে তাকিয়ে আছো। সবাই মজা করতে করতে রিসেপশনের জন্য বেরিয়ে পড়লাম। পুরো অনুষ্ঠানে তারা একসঙ্গে ছিল, কথা বলছিল এবং হাসছিল। আমার মা আমাদের দেখে মুচকি হেসে বললেন, আজ এদের কি হয়েছে? ঝগড়ার বদলে পুরো সময় মিলেমিশে আছে। রাতে আমার মনের মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তারা ভেতরে সাজছিল নাকি অন্য কিছু করছিল? পরদিন অতিথিরা ধীরে ধীরে বিদায় নিচ্ছিল। খালা, যিনি সাধারণত দিল্লিতে থাকেন, চলে যাওয়ার কথা ভাবছিলেন। কিন্তু মামি তাকে বলল, পায়েল, তুমি কি এখানে আরও কিছুদিন থাকতে পারবে? আমি একা হয়ে যাব। আমার মা বিস্মিত হয়ে তাকালেন। যারা আগে এক মুহূর্তে একে অপরকে সহ্য করতে পারত না, তারাই এখন একসঙ্গে থাকার কথা বলছে। আমার মা হাসতে হাসতে বললেন, তাহলে তুই থাক, তোর মামি আর খালার সঙ্গে থেকে ভালো সময় কাটাবি। আমি খুশি হয়ে বললাম, হ্যাঁ মা, আমি এখানেই থাকব। তবে আমার মনে হচ্ছিল, এই দুইজন একসঙ্গে থাকলে আমাকে নিয়ে কি পরিকল্পনা করবে কে জানে। পরের দিন বিকেলে বাবা মা বেরিয়ে গেলেন। আমি, মামি আর খালা একা রইলাম। খালা বিদায় নেওয়ার আগে মজা করে আমার গালে চাপ দিয়ে বললেন, তোর মুখ দেখে মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে আমাকে যেতে দেখে। আমি মুচকি হেসে বললাম, খালা, তুমি আমাদের সঙ্গে থাকো, একসঙ্গে মজা করব। রাতে আমরা তিনজন একসঙ্গে গল্প করছিলাম। মামি আমাকে বললেন, আজ রাতে কে কোথায় ঘুমাবে? আমি বললাম, আমি বাইরের ঘরে ঘুমাবো, তোমরা ভেতরে আরামে এসি চালিয়ে ঘুমাও। আমার কথা শুনে তারা হেসে উঠলেন। খালা বললেন, আরে না, তুই বাইরের ঘরে কিভাবে থাকবি? তুই ভেতরে থাক। আমি বাইরে ঘুমাই। মামি বললেন, তা তো হবে না, তুই ভেতরে ঘুমা পায়েল, আমি বাইরে ঘুমাই।
তাদের মধ্যে এই তুই ঘুমা আমি ঘুমিখু নিয়ে হাসাহাসি চলতে লাগলো। আমার দিকে তাকিয়ে বারবার হেসে উঠছিলেন, মনে হচ্ছিল আমায় নিয়েই মজা করছেন। অবশেষে তারা আমায় বললেন, তুই বল আরিয়ান, তুই কোথায় ঘুমাবি? আমি বললাম, সবাই একসঙ্গে ভেতরের ঘরে ঘুমাই। বড় বিছানা আছে, আমরা সবাই আরামে থাকতে পারব। আমার কথা শুনে তারা এত হাসলেন যে হাসি থামাতে পারছিলেন না। শেষ পর্যন্ত আমরা তিনজন একসঙ্গে গল্প করতে করতে ঘুমিয়ে পড়লাম। সেই রাতে তারা আমাকে নিয়ে কি পরিকল্পনা করছিলেন সেটা হয়তো আমি কখনোই জানতে পারব না। রাতের কথা বলি। মামি হেসে বললেন, ঠিক বলেছিস, চালাক ছেলে। চলো আমরা সবাই ভেতরে গিয়ে একসঙ্গে ঘুমাই। আমরা একসঙ্গে বড় বিছানায় ঘুমাতে গেলাম। আমি মাঝখানে শুয়েছিলাম, আর মামি আর খালা আমার দুপাশে। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসছিলেন। তাদের সেই গোপন হাসি দেখে আমার মনে হলো, আজ রাতে নিশ্চয়ই কিছু ঘটনা ঘটবে। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।